থ্যাংক ইউ ডিল ভাই, আমাকে ইন্ট্রোডিউস করার জন্য। আমি আসলে অত বড় মাপের কেউ নই, আমিও একজন ছাত্রের মতোই থাকি আর কি। তো বিফোর স্টার্টিং আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে ধন্যবাদ জানাই আমাকে এই ধরনের একটা ক্লাসে ইন্ট্রোডিউস করার জন্য। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে চেষ্টা করছে যে তথ্য প্রযুক্তির যে ধারাগুলো, এই ধারাগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবং দক্ষ মানব সম্পদ তৈরি করার ব্যাপারে তাদের অগ্রণী ভূমিকা সত্যি প্রশংসা। এর আগে আমি আসলে বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম পাইনি যারা কিনা এন্ড ইউজার লেভেলে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে গিয়ে আহ এই ইমার্জিং টেকনোলজি গুলো বিষয়ে ধারণা দিচ্ছে, ট্রেন আপ করছে, তাদেরকে উদ্বুদ্ধ করছে। তো সেই পার্সপেক্টিভ থেকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে একটা বড় ধরনের ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। তো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 3-তে আমাকে সংযুক্ত করা হয়েছে, এই জন্যই আমি আসলে বিশেষভাবে কৃতজ্ঞ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতি। তো আশা করি আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে, আমরা দক্ষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। আসলে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করা এটা একদিনের ব্যাপার না বা একদিনের একটা ক্লাস না, এটা জাস্ট একটা প্ল্যাটফর্ম মাত্র। এই প্ল্যাটফর্মের হাত ধরে আমরা যেন আসলে দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারি এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমাদের ভূমিকাটা পালন করতে পারি। তো এনিওয়ে, আমি ক্লাসটা শুরু করতে পারি কিনা আমি ডেল ভাইয়ের একটু অনুমতি নিয়ে নিচ্ছি যে ক্লাসটা শুরু করা যায় কিনা। জি ভাই, আমরা শুরু করতে পারি। আমরা অলরেডি সবাইকে নোটিফিকেশন দিয়েছিলাম যে 8টায় শুরু হবে, কিন্তু আমাদের অনেক পার্টিসিপেন্ট অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন। সো আমরা সরি। শুরু করি, কারণ আমাদের রেকর্ড গুলো তো অলরেডি চলে যাবে ড্যাশবোর্ডে। সো যদি কেউ মিস করে সে দেখে নিতে পারবে। ওকে, আমি তো শুরু করি, হ্যাঁ। জি ভাই, প্লিজ। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি ভাই, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, জি দেখা যাচ্ছে। যেহেতু এই ডকুমেন্টটাই আমাদের মেইন ডকুমেন্ট, আমি আসলে প্রচুর গল্প করি, হ্যাঁ। আসলে আমরা গল্প করতে 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 আসলে কিছু জিনিস শিখবো। ডকুমেন্ট তো ডকুমেন্টই, ডকুমেন্টের আগে থাকবে, আমরা এখান থেকে কিছু কথা বলবো, কিছু কথা নাও বলতে পারি, আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো। আসলে দুনিয়াতে আপনারা সবাই যেহেতু পলিটেকনিক্যাল স্টুডেন্ট এবং পলিটেকনিক্যাল স্টুডেন্টকে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনাইজ করা এইভাবে যে তারা হ্যান্ডস অন জিনিসটা শিখে পছন্দ করে, এটা একটা বড় বিষয়। সেই পার্সপেক্টিভ থেকে আমরা চেষ্টা করব যে গল্পের মাধ্যমে জিনিসটাকে একশো বোঝানো। তার আগে আমি জানতে চাই আমার সাউন্ড গুলো সবাই শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার কিনা। জি স্যার। যে গতকালকে আমাদের একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, আমার কথাগুলো একটু অনেকের কাছে আটকে যাচ্ছিল, এটা একটা প্রবলেম। আসলে ক্লাউড কম্পিউটিং এ এখানে তো আসলে ডেফিনেশন আছে, আমরা ডেফিনেশনটা জানি, আমরা একটু অন্যভাবে বলি। আমরা একটা গল্প দিয়ে শুরু করি। 1963-তে জন ম্যাককেথি নামে একজন ভদ্রলোক এই কনসেপ্টটি ডেভেলপ করেছিলেন। মূলত এটা ছিল একটা বিজনেস মডেল। হুম, যেহেতু আমি শুরুতেই বলেছি আমরা একটু প্র্যাকটিক্যালি কথা বলি। ধরেন আপনি 35,000 টাকা ইউজ করে একটা মোবাইল কিনলেন, একটা লেটেস্ট মোবাইল। 35,000 টাকা তো আসলে এখন খুবই নর্মাল একটা মোবাইল। আমি ধরে নিলাম 35,000 টাকার একটা মোবাইল কিনেছেন। আপনার মোবাইলের যে ক্যাপাসিটি সেই অনুসারে আপনি ব্যবহার করেন হয়তো বা 2%, 3%, ধরে নিলাম আপনি 20% ইউজ করছেন। আমরা সাধারণত মোবাইল কিনি কি জন্য? আমরা মোবাইল কিনে ভালো একটা সেলফি উঠবে, এই জন্য একটা ভালো ক্যামেরা দরকার, আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশন চালাবো, টুকটাক ভিডিও করব, এই পারপাস। এটা হচ্ছে মেজর। আসলে প্রফেশনাল পারপাসে মোবাইল খুব কমই ইউজ হয় ইদানিং। তো আমরা যদি বিজনেস মডেল থেকে চিন্তা করি যে আমি একটা ডিভাইস কিনলাম প্রায় 35,000 টাকা খরচ করে, কিন্তু আমি যদি এর কস্ট এফেক্টিভ চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমি হয়তো 5 থেকে 6 হাজার টাকার মতো একটু এটাকে ব্যয় করতে পারছি। সেই চিন্তাধারা থেকে আমি ধরে নিতে পারি আমি 30,000 টাকা লস। তার মানে আমি একটা ডিভাইস কিনলাম হাই কনফিগারেশন, যেখানে আমার সাফিসিয়েন্ট র্যাম আছে, প্রসেসর স্পিড সাফিসিয়েন্ট, আমার এই ক্যাপাসিটি ব্যবহার করে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি সেটা করছি না। এই চিন্তাধারা থেকে আসলে আমি টাকাটা আসলে আইডিয়ালি লস। তো ক্লাউড কম্পিউটিং মডেলটা আসলে বিজনেস মডেল থেকে সেই জন্য ডেভেলপ করা হয়েছে যে আপনার সবকিছু থাকবে আপনার মতো করে, কিন্তু আপনি যেভাবে ইউজ করতে চান সেই অনুপাতে পে করবেন। ওকে, তো ক্লাউড মানে অর্থাৎ কি মেঘ। হুম, আমরা যদি এভাবে চিন্তা করি, আপনারা কেউ বলতে পারবেন আপনাদের জিমেইল এর যে মেইল গুলো আছে এগুলো কোথায় আছে? আমার মনে হয় না কেউ জানে। আমরা হয়তো এক কথা বলবো যে জিমেইল এর সার্ভার আছে, আমরা কি এক্সিস্ট করি? এই জিমেইল এর সার্ভারটা কোথায়? আপনারা কি জানেন এই জিমেইল এর সার্ভারটা আসলে কোথায় আছে? বলেন তো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার।
আচ্ছা, তাহলে আমি যে একটা প্রশ্ন করলাম উত্তর দিতে হবে তো, যে আপনারা কি জানেন আপনাদের জিমেইলের ভিতরে যে ইমেল ইলেকট্রনিক মেইল গুলো আছে, এগুলো কোন কোন সার্ভারে আছে এবং সার্ভারের লোকেশন কোথায়? গুগল ক্লাউডে স্যার। না, সেটা তো জানি আমরা, কিন্তু এই গুগল ক্লাউড সার্ভারটা কোথায় জানি? জানি না। জি না, Very এটা আসলে বিভিন্ন লোকেশনে আছে, ঠিক আছে। আবার ফেসবুকে তো আমরা ছবি আপলোড করছি, আমরা প্রতিদিন বেড়াতে যাচ্ছি, একটা ট্যুর করছি, এই ছবি করছি। আমরা কি জানি ফেসবুকের এই স্টোরেজটা ফেসবুক কোথায় রেখেছে? আমরা যেমন বলতে পারি কোনো একটা ডাটা সেন্টার রেখেছে। আমরা কি বলতে পারি ফেসবুকের এই ডাটা সেন্টার গুলো কোথায়? জানি না। সিম্পলি এখান থেকে চিন্তা করেন, দিস ইজ কল ক্লাউড। হ্যাঁ, যে আপনি রিমোট কোনো কম্পিউটারে আপনার তথ্য রাখবেন, রিমোট কোনো কম্পিউটারের থেকে আপনার কোনো সার্ভিস পরিচালনা করবেন, যার একটা অন্যতম বিষয় হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের থ্রুতে, ইন্টারনেট হচ্ছে কানেক্টিভিটি। কারণ উইথাউট ইন্টারনেট আপনি কানাডার কোনো সার্ভারকে অ্যাক্সেস করতে পারবেন না। উইথাউট ইন্টারনেট আপনি সিঙ্গাপুরের কোনো পিসি থেকে অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, তার মানে আপনি একটা রিমোট কম্পিউটারকে ব্যবহার করতে গেলে আপনার কি লাগবে? ইন্টারনেট লাগবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন এই রিমোট সার্ভিসটাকে ইউজ করবেন? ওই যে কথাটা বললাম, এটা বিজনেস মডেল। ফর এক্সাম্পল, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা হবে। আমাদের একটা সফটওয়্যার টেন্ডার করা হলো। টেন্ডার করে আমার ডিমান্ড উঠলো যে এই সফটওয়্যারটা ডেভেলপ করতে গেলে 20 লাখ টাকা খরচ হবে, এবং এই সফটওয়্যারটার জন্য যে হাই কনফিগারেশন কম্পিউটার অর্থাৎ সার্ভার কম্পিউটার লাগবে, তার মিনিমাম প্রাইস হচ্ছে 8 লাখ টাকা। হয়ে গেল 28 লাখ টাকা। ওর জন্য আমার একজন প্রফেশনালকে নিয়োগ দিতে হবে, যার বেতন বছরে 1 লাখ টাকা। হয়ে গেল 29 লাখ টাকা। এবং ওই সার্ভারটা চালাতে গিয়ে আমার পাওয়ার ব্যাকআপ সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ মেনটেন্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিসিটি বিল ধরলাম বছরে 1 লাখ টাকা। হয়ে গেল কত বলেন তো? 30 লাখ টাকার কাছাকাছি হয়ে গেল। ওকে, এখন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটকে অফার করলো যে আপনার 30 লাখ টাকা খরচ করার দরকার নেই, আপনি কি ধরনের সার্ভিস চান? ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বললো যে এখানে আমাদের স্টুডেন্টের ইনফরমেশন থাকবে, স্টুডেন্টের ক্লাস রুটিন মেনটেন হবে, তারা যে কোনো ধরনের নোটিশ পাবে, তাদের পরীক্ষার রেজাল্ট গুলো এক্সেট্রা এখান থেকে পাবলিশ হবে, তাদের একটা ভার্চুয়াল লাইব্রেরি দেবে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আইসিটি অলিম্পিয়াড তখন ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটকে অফার করলো যে আমরা আপনাদের জন্য একটা মডেল ডেভেলপ করে দিচ্ছি, যে মডেলটার মাধ্যমে আপনারা শুধু যে কোনো কম্পিউটার থেকে লগ ইন করবেন, এবং লগ ইন করে আপনারা যে ধরনের সার্ভিস চান সেই ধরনের সার্ভিস নিতে পারবেন। তার বিনিময়ে আপনি শুধু 5 লক্ষ টাকা পে করবেন। তো ঢাকা পলিটিক্যাল ইনস্টিটিউট তার বিবেচনা করে দেখলো যে তার সার্বিক কাজের জন্য যেখানে 30 লাখ টাকা খরচ হচ্ছে, সেখানে আমি 5 লাখ টাকার বিনিময়ে যদি সার্ভিসটা পেয়ে থাকি, তাহলে তো আমার কস্ট এফেক্টিভ চলে যাবে, 25 লাখ টাকা সেভ। এই যে একটা বিজনেস মডেল, যে আমি ইনভেস্ট করবো কম কিন্তু আউটপুট পাবো বেশি, এখান থেকে আসলে ক্লাউডের উৎপত্তি। আপনার একটা ল্যাপটপ কিনেছেন, আপনার একটা ল্যাপটপ হচ্ছে কোর i7, ধরে নিলাম আপনার ল্যাপটপে 512 এসএসডি আছে, 4 টেরাবাইট হার্ড ডিস্ক আছে, কিন্তু তার ক্যাপাসিটি 30% আপনি ইউজ করতে পারছেন না। সেই হিসাবে আপনি যে 1-1.5 লাখ টাকা খরচ করে ল্যাপটপটা কিনলেন, এটা সেই পার্সেন্টেজ থেকে আপনার লস হয়ে গেল। তার চেয়ে বরং এমন কিছু হতে পারে, আপনি নর্মাল একটা কম্পিউটার বা নর্মাল একটা মোবাইল নিলেন, নিয়ে রিমোট কম্পিউটার সার্ভিস একটা কিনলেন। কেনার পর সেই সার্ভিস আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, লগ ইন করে আপনার সেখানে যদি স্টোরেজ আকারে থাকে স্টোর ব্যবহার করলেন, আপনার যদি ওখানে কোনো সফটওয়্যার টেস্ট করা দরকার সফটওয়্যার টেস্ট করলেন, আপনার যদি ওখানে কোনো ওয়েব সার্ভিস তৈরি করা দরকার অথবা একটা ওয়েবসাইট তৈরি করা দরকার সেটা ওখানে তৈরি করলেন, অথবা আপনি চললেন যে না আমার তো ওখানে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, যেটা আমি উদাহরণ দিলাম ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে, আমি লগ ইন করে অ্যাক্সেস করবো, কিন্তু কোনো কিছু আমার কাছে থাকবে না, কোনো কিছু আমার স্টোরে থাকবে না, কিন্তু আমি পৃথিবীর যে প্রান্তে যাই এটাকে ব্যবহার করতে পারবো। আমি পৃথিবীতে যদি এখান থেকে রাশিয়া চলে যাই তাও ব্যবহার করতে পারবো, আমি এখান থেকে যদি সিঙ্গাপুর চলে যাই তাও ব্যবহার করতে পারবো, আমি রাত 2টার সময় ব্যবহার করতে পারবো, আমি সকাল 6টার সময় ব্যবহার করতে পারবো। আপনি এই ফেসিলিটিটা কি আপনি লোকাল সার্ভারে পাবেন? পাবেন না। আপনার লোকাল সার্ভারে যখন ইনস্টল থাকবে তখন আপনাকে ওই পলিটেকনিক ইনস্টিটিউটে যাবেন, অফিস খুলবে, তারপর সার্ভার অন করবেন, তারপর সার্ভিস দিবেন, আবার মেইনটেনেন্স এর জন্য ঝামেলা পোহাতে হবে, কিন্তু আপনার এই কোনো কাজ নিজে করতে হবে না। যারা এই ধরনের সার্ভিস প্রদান করে থাকবে তাদের মাধ্যমে আপনি সার্ভিসটা নিতে পারেন। তখন কি এটা ইউজার ফ্রেন্ডলি হবে কি হবে না বলেন তো? চিন্তা করেন, আপনার মেইনটেনেন্স নাই, আপনার নিজস্ব সার্ভার কিনতে হবে না, আপনার কোনো হাই পেয়েবল
কোনো এমপ্লয়ি নিয়োগ দিতে হবে না, আপনার পাওয়ার নিয়ে কোনো ঝামেলা নেই। আবার এনি হয় এনি প্লেস, আপনি তো সার্ভার বাড়ি নিয়ে যেতে পারবেন না, কিন্তু ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আপনি পৃথিবীর যেখান থেকে পান এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, সার্ভিসটা পেতে পারবেন। এই যে মডেলটা দেওয়ার হলো, এই মডেলটার জন্য ক্লাউডের এত জনপ্রিয়তা। ওকে, ক্লাউডের মধ্যে কি কি সার্ভিস পেতে পারে? ক্লাউডের মৌলিক ধারণাটা তো আমি শেষ করে দিলাম। ক্লাউড, কারা ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য মধ্যে থাকতে পারবে, এটা আসলে খুবই চমৎকার একটা বিষয় এবং মেজর একটা ক্যাসে। একটা হচ্ছে অন ডিমান্ড। ওই যে একটু আগে আমি বললাম যে আপনার রাত 2টার সময় একটা সার্ভিস দরকার, এটা রিমোট সফটওয়্যার থেকে, রিমোট কম্পিউটার থেকে, আপনি রাত 2টার সময় যেন এটা পান। অথবা মনে হলো সকাল 6টার সময় উঠে আপনি একটা স্টুডেন্টের ডেটা আপডেট করতে হবে, জাস্ট আপনি রিমোট আইডির মাধ্যমে লগ ইন করলেন বা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, আপনি সার্ভারে অ্যাক্সেস করলেন, আপনার প্রয়োজনীয় কাজ সারলেন। তার জন্য কিন্তু আপনাকে অফিসে যাওয়ার প্রয়োজন হলো না, তার জন্য কিংবা আপনার সার্ভারটা আপনার বাসায় আনারও প্রয়োজন হলো না, বা আপনাকে একটা ছুটি নিচ্ছেন 7 দিনের জন্য, অফিসের খুব গুরুত্বপূর্ণ একটা দরকার, কিন্তু আপনি সার্ভারের কাছে নেই, তখন কি এটা পারবেন? পারবেন না, কিন্তু ক্লাউড মডেল থেকে সেটা পারবেন। সেকেন্ড যে বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ভাই আমার 29 লাখ টাকা খরচ করার সামর্থ্য নাই, আমার 29,000 টাকা খরচ করার সামর্থ্য আছে। তার মানে আমি 29,000 টাকার বিনিময়ে যতটুকু সার্ভিস পাবো, শুধু তুমি সেই সার্ভিসটুকু আমাকে প্রদান করো। কি কি সার্ভিস সেটা পরে আসতেছে, সেই সার্ভিসটুকু প্রদান করো। তাহলে এই কনসেপ্টটা হচ্ছে পে অ্যাজ ইউ গো, অর্থাৎ ব্যবহারকারী যতটুকু পে করতে পারবে তার বিনিময়ে ততটুকু সার্ভিস গ্রহণ করতে পারবে। অথচ দেখেন আপনি একটা ল্যাপটপ কিনছেন 1-1.5 লাখ টাকা দিয়ে, আপনি ব্যবহার করছেন 30% অনলি। ধরে নিলাম 1 লাখ টাকা, 30,000 টাকা ব্যবহার করতে বললেন, 70,000 টাকা লস। কিন্তু ক্লাউড কম্পিউটিং এ এই ধরনের কোনো লসের সম্মুখীন আপনি হবেন না। ওকে, এখানে একটা পিকচার দেওয়া আছে যে আপনি মোবাইল থেকে, ল্যাপটপ এক্সেট্রা থেকে একটা নেটওয়ার্কের মাধ্যমে আপনি কোনো সার্ভারকে অ্যাক্সেস করতে পারবেন। কোনো একটা কম্পিউটারকে আপনি ভাড়া করলেন, যেটা বললেন যে ভাই তুমি তো একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডার, এক কাজ করো, আমার কোরাই 9 একটা পিসি দরকার, যেখানে 16 জিবি গ্রাফিক্স থাকবে, 16 জিবি র্যাম থাকবে, 2 টেরাবিট এক্সট্রা স্টোরেজ থাকবে, এরকম একটা কম্পিউটার আমাকে দাও। যে সকল সার্ভিস প্রোভাইডার এই ধরনের সার্ভিস প্রদান করে তারা আপনাকে নির্দিষ্ট ফির বিনিময়ে সেই সার্ভিসটা দিয়ে দেবে। সুবিধাটা কি হলো, 1 বছর পর, 6 মাস পর, 3 মাস পর আপনার এটা প্রয়োজন হলো না, ওকে ফাইন, আপনি এটাকে আর ব্যবহার করলেন না, সার্ভিস প্রোভাইডারের সাথে আপনার চুক্তি ডিসকানেক্ট করে ফেললেন। তাতে কি হলো, আপনার একটা হিউজ কস্ট বেঁচে গেল, যেটা কিনা আপনি ওই ল্যাপটপটা আপনার পড়েই থাকছে, ওই পিসিটা আপনার পড়েই থাকছে, আপনি কিন্তু চাইলে এটাকে ওইভাবে আর ব্যবহার করতে পারছেন না। তো এই যে সবসময় বলে আসছে যে বিজনেস মডেল, এই জিনিসগুলোর জন্য ক্লাউড কম্পিউটিং খুবই একটা বেস্ট চয়েস। এখানে অ্যাপ্লিকেশন যেমন ধরেন অ্যাপস লাইক ফেসবুক, অ্যাপস লাইক হোয়াটসঅ্যাপ, অ্যাপস লাইক ইউটিউব, যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো ডেটা স্টোরেজ, যে কোনো সফটওয়্যার প্ল্যাটফর্ম, আপনার কাছে মনে হলো যে আমি একটা সফটওয়্যার তৈরি করতে চাই কিন্তু আমার তো সফটওয়্যার টেস্টিং এর কোনো এনভায়রনমেন্ট নাই, ঠিক আছে, xyz.com একটা কোম্পানি আছে, তারা নির্দিষ্ট ফির বিনিময়ে আমার সফটওয়্যারটা টেস্ট করার সুযোগ দিবে। তাহলে আপনার কিন্তু দরকার শুধু সফটওয়্যারটা টেস্ট করা, তার জন্য আপনাকে কিন্তু একটা পিসি কিনতে হচ্ছে না, শুধু আপনি একটা যাচ্ছে মানে ফির বিনিময়ে, ঠিক আছে, ওই সার্ভারে আপনি ফাইলগুলো আপলোড করে টেস্টিং করে দেখলেন এটি কাজ করছে কিনা, আবার আপনার প্রয়োজন শেষ আপনি ওই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেলেন। কিন্তু আপনি যদি ফিজিক্যাল ডিভাইসের দিকে চলে যান তাহলে আপনি কিন্তু হিউজ একটা ক্ষতির সম্মুখীন হন। আমি বারবার বলছি ক্লাউড কম্পিউটিং একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বিজনেস মডেল। এটাকে আমি আরো সহজ করে দিই, যে আপনি একটা ফ্ল্যাট কিনতে গেলে 70 লাখ টাকা লাগবে, আপনি হিসাব করে দেখবেন আপনার জীবন দশায় আপনি অত বছর বাঁচবেন কিনা। তাহলে আপনি যদি একটু ইন্টারেক্টিভ হন যে ঢাকা শহরে এতগুলো বাড়ি আছে, চিটাগাঙ্গে এতগুলো বাড়ি আছে, চিটাগাঙ্গে খুলনা এতগুলো বাড়ি আছে, আমার প্রয়োজন আমি নির্দিষ্ট একটা ফি দিয়ে থাকবো, কালকে আমার এই বাসাটা পছন্দ না, আমি আর একটা বাসায় গিয়ে উঠবো। আমি এখন 3 রুমে থাকতাম, একটু ভাড়া বেশি মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমার একটা 2 রুমে বসাতে হবে, আপনি সুইচ করে ফেলেন। আপনার দেখেন একটা ফিজিক্যাল এক্সিস্ট থেকে শুরু করে আপনি রিমোট সার্ভিস পূরণ করলেন, তাতে আপনার সুবিধা কি হলো, আপনার হিউজ অ্যামাউন্টের একটা টাকা ওখানে আটকে থাকলো না, বরং আপনি ওই 70 লাখ টাকার মধ্যে 50 লাখ টাকা দিয়ে আপনি একটা বিজনেস তৈরি করলেন, যেটা থেকে প্রতিদিন টাকা আসতে থাকতেছে বা প্রতি বছর টাকা আসতে থাকছে। কারণ তো আমি একটু অফলাইনে বলি আর কি, পুরান ঢাকার লোকজনরা সাধারণত এই কনসেপ্টে চলে, তারা এই ধরনের বাড়ি বা ফ্ল্যাটের থেকে খুবই কম যায়, গাড়ি কিনতে কম যায়, তারা দেখবেন লুঙ্গি পরে চলাফেরা করে,
কিন্তু বড় বড় বিজনেস করে কোটি কোটি টাকার বিজনেস করে, এই কারণে তারা আছে বড় লোক। ওকে, সরি টু সে একটু টপিসের বাইরে চলে গেল, জাস্ট উদাহরণের জন্য বললাম আর কি। সো ক্লাউড কম্পিউটিং এ এই ধরনের সার্ভিস গুলো গ্রহণ করতে হবে। এখানে মেজর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অনলাইন অ্যাক্সেস, এটা আপনারা সবাই জানেন। আমি একটু বলি স্ক্যাবিলিটি। স্ক্যাবিলিটি জিনিসটা কি? ধরেন আজকে আপনি একটা সফটওয়্যার ইউজ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে, যেখানে শুধু রেজাল্ট ম্যানেজমেন্ট করা যায় আর স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স চেক করা যায়। তাহলে কয়টা সার্ভিস? দুটো। পরশুদিন আপনার ম্যানেজমেন্ট আপনাকে বললো যে না, আমার এটার মধ্যে আমার পলিটেকনিক্যাল সংক্রান্ত যত বই আছে এই বইগুলো পিডিএফ করে একটা ভার্চুয়াল লাইব্রেরি তৈরি করো, এর জন্য এই প্ল্যাটফর্ম বা এই অ্যাপ্লিকেশন বা এই সফটওয়্যার থেকে সবাই ব্যবহার করতে পারে। তো আপনি আপনার সার্ভিস প্রোভাইডারকে বলবেন যে আমার তো একটা নতুন ডিমান্ড আসছে, আমরা তো আগে এরকম দুটো সার্ভিস ব্যবহার করতাম, তুমি আরেকটা সার্ভিস এর মধ্যে ইনক্লুড করে দাও। এই জিনিসটাকে বলা হয় স্কেলেবিলিটি। চাহিদা মাফিক সেবার পরিমাণটাকে বাড়ানো। ওকে, আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, হ্যাঁ অবশ্যই তার জন্য পে করতে হবে। কিন্তু যে সকল সার্ভিস প্রোভাইডার এই ধরনের সার্ভিস প্রদান করবেন, ওই বাসা ভাড়ার মতো বাসার মালিক, ঠিক আছে, ওই ধরনের সার্ভিস প্রদান করতে পারবেন, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে যে বলে রিসোর্স স্কেলেবিলিটি। ওকে, আর একটু আগে আমি যেটা আলোচনা করেছি pay as you go, ভাই আমার ওই 29 লাখ টাকা খরচ করার সামর্থ্য নেই, আমি 29,000 টাকা খরচ করবো বা 1 লাখ টাকা খরচ করবো, তার জন্য আমার যতটুকু সার্ভিস তুমি দিতে পারো ওটাই আমি ইউজ করবো। তাহলে বাড়তি অর্থ আপনার নষ্ট হচ্ছে না, পে করতে হচ্ছে না। ওকে, এখন আপনার কাছে যদি কম্পিউটার থাকতে পারে, আপনার যে কোনো ডিজাস্টার হতে পারে, আপনার একটা বার্ন আউট হয়ে যেতে পারে, ঠিক আছে, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে, এই সকল সিকিউরিটি কি আপনি মেনটেন করতে পারবেন? এবং আপনি মেনটেন করতে পারলেও অনেক ঝামেলা ঠিক মনে করবেন, সেজন্য আবার একে রাখবেন, আরেকজন লোককে নিয়োগ করবেন। বরং ক্লাউডে চলে গেলে আপনি কি হবেন? আপনার এই সবকিছু সিকিউর থাকবে, কারণ আপনার সাথে টার্মস এন্ড কন্ডিশন থাকবে। সেই টার্মস এন্ড কন্ডিশনে আপনার ডেটা সকল নিরাপত্তা সে সকল কোম্পানি দিতে বাধ্য থাকবে, ঠিক আছে। তো আর আপনার ডেটা ওই সফটওয়্যারে বা ওই সার্ভারে ভাইরাস ধরলো কিনা, ঠিক আছে, মেলওয়্যার অ্যাটাক করলো কিনা, ওকে কোনো হ্যাকিং এর শিকার হলো কিনা, এটি আপনার কনসার্ন না, যিনি সার্ভিস প্রোভাইডার তাদের কনসার্ন। আপনি চিন্তা করেন ভালো করে, আপনি কত ঝামেলা থেকে মুক্ত। তো এটা একটা বড় বৈশিষ্ট্য। এখন আমার এই সফটওয়্যারটা একসময় গিয়ে উইন্ডোজ 10-এ চলতো, কিন্তু এটা এখন উইন্ডোজ 11 যেহেতু মার্কেটে চলে আসছে, উইন্ডোজ 11 এর জন্য প্ল্যাটফর্মের ডেভেলপ করা দরকার। এটা আপনার কোনো মাথা ব্যথা না, ওই সার্ভিস প্রোভাইডার মাথা মাথা ভাই আমার এখন উইন্ডোজ 11 এটা রান করতে হবে, উইন্ডোজ 11 এর ক্যাপাবিলিটি তুমি করে দাও। তারা কি করবে? যারা সার্ভিস প্রোভাইডার আপনাকে সে ধরনের ক্লাউড সার্ভিস দিচ্ছে, তারা এটা উইন্ডোজ 11 ক্যাপাবিলিটি করার জন্য তারা কাজ করবে। তার মানে এটাকে বলছে অটো আপডেট, ঠিক আছে, তারা করে থাকবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। তো চিন্তা করেন আপনার ঝামেলা বেশি নাকি ফ্যাসিলিটি বেশি? তো এই যে ফ্যাসিলিটি বেশি বলে তো ক্লাউড কম্পিউটিং এর ক্যারিয়ারটা আজকে এত ডেভেলপ হয়ে গেছে। ক্লাউড কম্পিউটিং একটা বড় ধরনের ক্যারিয়ার, ক্লাউড কম্পিউটিং ডেভেলপার, ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার, ক্লাউড কম্পিউটিং মেইনটেনেন্স, ঠিক আছে, অপারেশন, প্রচুর জব মার্কেটে। কিন্তু আমরা আসলে ওইরকম স্কিল না, তো আমাদের স্কিলটা ডেভেলপ করতে হবে। এই জন্য বলা হচ্ছে যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এই স্কিল গুলোর উপর ফোকাস করছে। তাতে কিন্তু চিন্তা করতে হবে যে আপনি কোন ধরনের ক্যারিয়ার ডেভেলপ করে দেবেন। আমি যথেষ্ট উদাহরণ আছে, আমি অলরেডি এটা ডিসকাস করে ফেলেছি। অলরেডি আপনারা জানেন গুগল ড্রাইভ আপনারা নিজেরাই ব্যবহার করে থাকেন। আপনি গুগল ড্রাইভে ডাটা রাখে পৃথিবীর যেখানে যান, রাতে যে কোনো সময়, দিনে যে কোনো সময় আপনি চাইলে এক্সেস করতে পারেন। এখন অনলাইনে আমরা আইপিটিভি গুলো দেখছি, নেটফ্লিক্স, স্পটিফাই মতো প্ল্যাটফর্ম গুলো ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে বলে আপনার যেখানেই যান আপনি এটাকে এক্সেস করতে পারেন, ঠিক আছে। প্রচুর আইপিটিভি চলে এখন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলো, সেগুলো ক্লাউড কম্পিউটিং, সোশ্যাল মিডিয়া, অফিস টুলস, অফিস টুলস স্পেশালি আগের গুলো ছিল না, উইন্ডোজ 2000 এর মধ্যে মাইক্রোসফট অফিস 2003 2007 এগুলো ছিল না, কিন্তু মাইক্রোসফট অফিস 365 এটা হচ্ছে ইউজার বেসড একটা অফিস টুল, যেখানে আপনি ওয়ার্ড, এক্সেল আপনারা সকলেই জানেন, বাট কনসেপ্টটা হচ্ছে আপনার যদি একটা ইউজার আইডি মাইক্রোসফট অফিস 365 এ থাকে, তাহলে পৃথিবীর যে কোনো কম্পিউটার থেকে আপনি সেই ইউজার আইডি দিয়ে লগ ইন করে অফিসে লগ ইন করেন, তাহলে আপনার যে ওয়ার্ডের কাজগুলো করেছেন, আপনি যে এক্সেল এর কাজগুলো করেছেন, আপনি যে পাওয়ার পয়েন্টের কাজগুলো করেছেন, সব ডেটা আপনি আবার পাবেন। তার মানে দেখেন মাইক্রোসফট তার অফিস সার্ভিস গুলোকে অলরেডি ক্লাউড বেস করেছে, কেন? তার ইউজারকে ফ্যাসিলিটেট করার জন্য। ওকে, অর্থাৎ আপনি অনলাইনে অফিসের কাজগুলো সমাপ্ত করতে পারছেন। এছাড়া গেমিং আছে, অনেকগুলো গেম, ভিডিও কনফারেন্সিং, যেটা যখন আমরা করছি, আমরা আজকে মনে হয় জুম ইউজ করছি মেবি, বা গুগল মিট, আমি জানি না।
তো এটা কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম এবং ক্লাউড বেসড। এই ডাটাগুলো ক্লাউডে থাকে, আমরা যে কোনো সময় চাইলে এটাকে ডাউনলোড করতে পারি, ওকে, ব্যবহার করতে পারি। তো প্রচুর ফ্যাসিলিটি। অর্থাৎ মোটের উপর কথা হচ্ছে, আমরা অনলাইনে যা কিছু করছি, আমরা কি করছি, আমরা হার্ড ডিস্কে ডাটা চেক করছি, আমরা একটা ফেসবুক চালাচ্ছি, আমরা একটা জিমেল সার্ভিস, ইলেকট্রনিক ইমেইল সার্ভিস গুলো প্রদান করছি জিমেইল প্ল্যাটফর্মের মাধ্যমে। এগুলো আমরা ক্লাউড বেজে চলে গেছি। আপনি নর্মালি চিন্তা করেন, আপনার জিমেইল আপনি অ্যাক্সেস করেন পৃথিবীর যে কোনো, আপনি বলেন যে আমার একটা ব্রাউজার দাও, একটা ইন্টারনেট দাও, আমি অ্যাক্সেস করছি। এটা কিন্তু ক্লাউডের পক্ষে সম্ভব, এনি হোয়ার এনি প্লেস। ওখানে আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে, এনি হোয়ার এনি প্লেস, অর্থাৎ আপনি যেখানেই যান এটাকে ব্যবহার করতে পারবেন। তো আমরা এই যে সার্ভিস গুলো আছে, এই সার্ভিস গুলোকে যদি ক্যাটাগরিজ করি, তাহলে এটাকে বলা হয় অ্যাজ এ সার্ভিস। সবসময় রাখবেন অ্যাজ এ সার্ভিস, হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস এবং সফটওয়্যার এজ এ সার্ভিস। ওকে, এটা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস এইভাবে চিন্তা করে, আপনার নিজস্ব কম্পিউটার নেই, আপনি ভাড়ায় একটা কম্পিউটার চালাচ্ছেন, আপনার নিজস্ব স্টোরেজ নেই, আপনার হয়তো 200 টেরাবিট জায়গা দরকার, আপনি ক্লাউড সার্ভিসের মাধ্যমে একটা স্টোরেজ ভাড়া নিয়েছেন, যেখানে আপনার প্রচুর ডেটা থাকে, আপনার প্রচুর ভিডিও আছে, প্রচুর ফাইল আছে, আপনি অনলাইনে রেখে দিলেন। ওকে, আপনার 5 বন্ধু বিশ্বের 5 প্রান্তে থাকে, আপনি একটা সার্ভিসকে বললেন বা সার্ভিস প্রোভাইডারকে বললেন যে তোমরা কাজ করো, আমাদের 5 বন্ধুর মধ্যে একটা নেটওয়ার্ক সেট আপ করে দাও এবং আমাদের ডেটা স্টোরেজ ক্যাপাসিটির মধ্যে একটা জায়গা করে দাও। আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন, শুধু এই 5 জন যেন এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে কমিউনিকেট করতে পারি। এই ধরনের মডেল গুলো তখন হবে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। আর যদি বাঙালি স্টাইলে বুঝতে চান, ভাই আপনার নিজের বাড়ি, আপনার নিজের বাড়ি ইনফ্রাস্ট্রাকচার। ওকে, ওকে, সেদিন এখন আমি ভাড়াটিয়া কি করব, আমি আমার টাকা পে করব, আমি শুধু বাড়িটাকে ভাড়া নিব, কালকে আমার পছন্দ না, আমি বাড়ি ভাড়া পরিশোধ করে অন্য জায়গায় চলে যাব। এটা ধরনের মডেল গুলো আছে ইনফ্রাস্ট্রাকচার। আমাদের ইলাস্টিক কম্পিউটিং টু এখানে বলা আছে, ইলাস্টিক কম্পিউটিং টু। ওকে, আপনি ইলাস্টিক কম্পিউটিং থেকে আপনি ভার্চুয়াল কম্পিউটার ভাড়া নিতে পারেন, ভার্চুয়াল কম্পিউটার ভাড়া নিয়ে আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারেন, ওয়েবসাইট হোস্ট করে আপনি ব্রাউজারের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে দেখতে পারেন। ওকে, তো আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যারা ক্লাউড সার্ভিসে কেরিয়ার তৈরি করতে চান, অ্যামাজনে কিছু সার্টিফিকেশন আছে, মাইক্রোসফট এজুরেও কিছু সার্টিফিকেশন আছে, এই সার্টিফিকেশন গুলো যদি করতে পারেন, আপনার অনলাইনে ডিমান্ড বাড়বে, আপনার ক্যাপাসিটি ডেভেলপ হবে এবং আপনি জব মার্কেটে আপনার নিজের অবস্থানটি খুঁজে পাবেন। ওকে, আইসিটি অলিম্পিয়াডের কাজ শুধুমাত্র আপনাদেরকে এই শেখাবে এটাও না, আপনাকে কারেন্ট ট্রেন্ডে যে জব মার্কেট আছে সেই জব মার্কেটের উপযোগী করে তোলা একটা মেইন উদ্দেশ্য। ওকে, সেই জিনিসগুলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ওই জিনিসগুলোকে ফোকাস করার চেষ্টা করছে বারবার। আমরা যদি সংক্ষেপে বলি, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্ক, এগুলো আইএএস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। পরেরটা হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা যাওয়ার আগে আমি বলি যে ভাই আমার এত বড় বাড়ির দরকার নেই, আমাকে একটা রুম দাও, যে রুমে আমার নেসেসিটি গুলো থাকবে, আমার একটা ওয়াশরুম থাকবে, আমি রাতে ঘুমাতে পারবো, আমার টেবিল থাকবে, পড়াশোনা করতে পারবো। আপনি চিন্তা করেন আপনার হোটেল, শেরাটন হোটেল, পুরা হোটেলটা তো আপনি নিচ্ছেন না, আপনি একটা ফি এর বিনিময়ে একটা রুমকে ভাড়া করছেন। তাহলে এই কনসেপ্টটা যদি আপনার মাথায় ঢুকে, তাহলে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। ভাই সব কিছু রেডি করা আছে, আমি শুধু পে করব, 1 রাত 2 রাত 3 রাত 4 রাত আমি ওই অনুসারে পে করে চলে আসবো, পরের দিন নাই নাই। ওকে, সেই হচ্ছে মডেলটা, হচ্ছে প্ল্যাটফর্ম। অর্থাৎ এখন যদি আমরা এটা টেকনোলজির ভাষায় আসি, যে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করতে চান, আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চান, বা একটা সফটওয়্যার টেস্ট করতে চান, বা একটা ওয়েবসাইট রান করতে চান, তার মানে কোন একটা ওয়েব প্ল্যাটফর্ম লাগবে বা একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম লাগবে। যে প্ল্যাটফর্মটা তৈরি করা আছে সেখানে গিয়ে আপনি ওকে বলবেন ভাই এই সফটওয়্যারটা টেস্টিং এর আমার ব্যবস্থা করে দাও, বা ওই ওয়েব সার্ভিসটা রান করার ব্যবস্থা করে দাও। এটাকে আরেকটু সহজ করে বলি, আপনারা যদি গহনা বানাতে চান, তাহলে আপনার স্বর্ণকারের কাছে যেতে হবে, তাহলে স্বর্ণকার এখানে একটা প্ল্যাটফর্ম, কিন্তু আপনার ডিমান্ড অনুসারে সে গহনাটা তৈরি করে দেবে। আপনি যদি টাই, স্যুট, কোট, প্যান্ট বানাতে চান, তাহলে আপনি যাবেন টেইলার্স এর কাছে, তাহলে টেইলার্স সেখানে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে গেলে আপনি আপনার ড্রেস কোডটা মেনটেন করাতে পারবেন, বানায় নিতে পারবেন। তার মানে তাদের জন্য ওই প্ল্যাটফর্মে লোকজন রেডি আছে তাদের ওই সুনির্দিষ্ট কাজগুলো করার জন্য। ওকে, তো তখন এটা হবে ইন প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস।
বলা হয় যে প্ল্যাটফর্ম সার্ভিস একটা দোকানঘর, যেখানে সফটওয়্যার বানানো সব যন্ত্রপাতি বা টুলস তৈরি করা থাকে। আপনি শুধু লগ ইন করবেন, কোড লিখবেন আর রান করে দিবেন। ওকে, গুগল অ্যাপ ইঞ্জিন, গুগল অ্যাজুর, এবং বর্তমানে হচ্ছে আপনার এলএলএম প্ল্যাটফর্ম গুলো, যেটা হচ্ছে চ্যাট জিপিটি বলেন, জেমিনাই বলেন, কো পাইলট বলেন, পারপ্লেক্সিটি বলেন। আমি নিজেই জেমিনাই সার্টিফাইড গুগল। ওকে, আমি জেমিনাই বেশি ইউজ করি। ওকে, শুধু আমি বলি তোমার এই কাজ করে দাও, তুমি আমাকে এই অ্যাপসটা ডেভেলপ করে দাও, তুমি আমাকে এই ওয়েবসাইট বানিয়ে দাও, সে আমাকে সবকিছু তৈরি করে দেয়। আমি শুধু ডিবাগ করি, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কোথায় আরেকটু সংযোজন বেতন থাকে, এই কাজটা করি। এবং কাজটা করতে সর্বোচ্চ আমার 15 থেকে 16 মিনিট লাগে। তাহলে আমার কি একটা সার্ভার কিনতে হলো? না। আমার কি একটা ডেভেলপমেন্ট সার্ভার বসাতে হলো, ওয়েব সার্ভার বসাতে হলো? না। আমি নির্দিষ্ট ফি আমি জেমিনাইকে পে করেছি, জেমিনাই আমার হয়ে এই কাজটা করে দিচ্ছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা আমরা বর্তমানে বলছি এআই, একটা এখন বেস্ট উদাহরণ। ওকে, তাহলে এর সুবিধাগুলো কি? দ্রুত কাজ করা যায়, অনেকে একসাথে কাজ করতে পারেন, খরচ কম, ঠিক আছে, আর নিরাপত্তা আপডেট তো আছে। তো প্ল্যাটফর্ম, কিন্তু আপনি এই কাজও করতে চাচ্ছেন না, ভাই আমি এই কাজও করব না, আমার ওই প্ল্যাটফর্মের দরকার নেই, আমি তোমারে বলছি তুমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা অ্যাপস বানাই দিবা, পৃথিবীর যে কেউ এই অ্যাপস এ রেজিস্ট্রেশন করে লগ ইন করে সোশ্যাল নেটওয়ার্ক কার্যক্রম চালাতে পারে। তখন এটা যাবে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। কি বললাম বলেন? সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ওকে, যেটা একটু আগে আমরা উদাহরণ দিয়েছি, মাইক্রোসফট অফিস 365, ড্রপ বক্স। ওকে, সবকিছুই থাকে, আপনি জাস্ট লগ ইন করবেন। তাহলে জিমেইল কি হবে? জিমেইলটা হবে আপনার সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। আপনি ব্রাউজারে গেলেন, আপনি হোয়াটসঅ্যাপ ব্রাউজারে গিয়ে লগ ইন করতে পারেন, আপনার ফেসবুক, আপনার ইউটিউব। ওকে, প্ল্যাটফর্ম গুলো তৈরি করা আছে, নট অনলি তাকে সেখানে সার্ভিসও দেওয়া আছে, আপনি শুধু সার্ভিসটাকে নেবেন। ওকে, সেটা বিষয়টা আরো সহজ করে বলি। আপনি হোটেলে গেছেন, ওকে বলছেন ভাই আমি এখন চা খাবো, তুমি আমাকে চা বানাই দাও, সে আপনাকে চা দিল। সে বললো বা আপনি এখন কফি খাবো, তুমি আমাকে কফি দাও, সে আপনাকে কফি কফি এনে দিল। সে বললো আপনি বার্গার খাবো, সে আপনাকে বার্গার এনে দিল। তার মানে আপনার এই সার্ভিসটা রেডি আছে, আপনি শুধু সেটাকে নিবেন। কিন্তু বার্গার কিভাবে বানাবেন সেটা আবার যেতে হবে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসে, ঠিক আছে। আর বার্গার বানানোর জন্য কি কি দরকার সেটার জন্য যেতে হলে আপনার ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস হিসেবে যেতে হবে। তো আপনি আসলে আপনাকে চিন্তা করতে হবে কোন সার্ভিস মডেলকে আপনি একসেপ্ট করবেন। আপনি ইনফ্রাস্ট্রাকচারকে নেবেন, সেটা আপনার কাজের ধরন অনুসারে নির্বাচিত করবেন। আপনি প্ল্যাটফর্মকে নেবেন, সেটা আপনার কাজের ধরন অনুসারে, অ্যাজ ওয়েল এজ সফটওয়্যার নেবেন কিনা সেটা আপনার কাজের ধরন। এবং ম্যাক্সিমাম সবচেয়ে বেশি চলে আসছে সফটওয়্যার এজ এ সার্ভিস হিসেবে কাজগুলো সবচেয়ে বেশি। এখানে যথেষ্ট উদাহরণ দেওয়া আছে, এগুলো জানেন। আমি একটু আগে বলতেছিলাম যেটা অলরেডি এখানে ডকুমেন্টে বলেছে, অ্যামাজনের ওয়েব সার্ভিস, যে ক্লাউড কম্পিউটিং এর একদম টপ পপুলার জিনিস। এখানে সব ধরনের সেবা প্রদান করা হয় যা ক্লাউড রিলেটেড, এবং এর সার্টিফিকেশন আছে, এর অনেকগুলো সার্টিফিকেশন আছে। আপনারা যদি এর প্রফেশনাল সার্টিফিকেশন করতে পারেন, আপনি অ্যামাজন রিলেটেড ওয়ার্ল্ডে অনেক জায়গায় জব করতে পারবেন। এবং জব করার জন্য আপনাকে কালকে আজকে অস্ট্রেলিয়া যেতে হবে, কালকে কানাডা যেতে হবে, এটি কোনো কারণে সবগুলো রিমোট সার্ভিস। সবগুলো কি রিমোট সার্ভিস? আপনি রিমোটের মাধ্যমে আপনি জব পেতে পারেন এবং রিমোট সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করতে পারেন। ওকে, মাইক্রোসফট এজুর এখন খুবই ভালো চলতেছে, এআই এর সাথে খুব ভালো একটা কানেক্টিভিটি হয়ে গেছে, এটা আপনি ব্যবহার করতে পারেন বা এটা সার্টিফিকেশন নিতে পারেন। এই ধরনের স্টাডি গুলো যখন আপনি করবেন, আপনি ক্যারিয়ার পার্টটা খুঁজে পাবেন। আমাদের বাংলাদেশের লোকজন আমি মনে করি কিছু মনে করবেন না, একটু বোকা। আমি শুধু চিন্তাই করে যাই, কিন্তু ফিল্ডে নামি না। আপনাকে ফিল্ডে নামতে হবে। এখানে যদি আপনি পুকুরে নেমে পানি খেয়ে ফেলেন, কিছুটা পানি খেয়ে ফেলতে হবে, কিন্তু জেদ ধরতে হবে। আপনি যদি জেদ ধরেন, আপনি একটা স্ট্রেট ক্যারিয়ার পাথ তৈরি করতে পারবেন। এবং আমি আবার বলছি, এই ধরনের ক্যারিয়ার পাথ তৈরি করার জন্য আপনার কোনো উচ্চতর ডিগ্রির প্রয়োজন নেই, শুধু আপনার বেসিক নলেজ এবং সদিচ্ছা থাকলেই হবে। পাশাপাশি আপনার স্কিল ডেভেলপমেন্টের একটা বড় পার্ট হচ্ছে কমিউনিকেশন ইংলিশ, এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু টার্ম গুলো আমরা ইংলিশে ব্যবহার করে থাকি। ওকে, আইবিএম আছে, ওরাকল আছে। আচ্ছা, সবই তো সুবিধা বলতেছি, এগুলো সব বলে ফেলছি আমি, সুবিধা বলছি। অসুবিধাগুলো কি? অসুবিধাগুলো হচ্ছে ইন্টারনেটের স্পিড প্রপারলি না থাকে আপনি কিন্তু ভালো সার্ভিস পাবেন না, এটা একটা বড় ইস্যু। ওকে, ডেটা সিকিউরিটির কথাটা কেন বলা হচ্ছে? কারণ আপনি থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করছেন, একটা থার্ড পার্টি ডিভাইস ব্যবহার করছেন। ওকে, তো আপনি তো
আপনার সাইড থেকে সিকিউর হতেও পারেন, নাও হতে পারেন। এটা একটা চ্যালেঞ্জ, যদিও হয় না, কারণ যে সকল সার্ভিস প্রোভাইডার সার্ভিসগুলো প্রদান করে তারা ওই ধরনের সিকিউরিটি মেনটেন করে। এখন ডিপেন্ড করেন হচ্ছে আপনি কোন ধরনের ফ্যাসিলিটি হবেন। আপনি ফ্ল্যাটে যাবেন, সিকিউরিটি একরকম; আপনি নর্মাল বাসায় যাবেন, সিকিউরিটি একরকম; আপনি 5 স্টার হোটেলে যাবেন, তার সিকিউরিটি একরকম। অর্থাৎ যত ভালো সার্ভিস গ্রহণ করবেন, যেটার গোপনীয়তা, যেটা সিকিউরিটি তত ভালো থাকবে। তো এই জিনিসগুলো, আবার এটা করতে গিয়ে আপনি অনেক বেশি ব্যয় করে ফেললেন কিনা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে TVC, টাইম ভিজিট কস্ট। সময় কম হতে হবে, ভিজিট কমাতে হবে, কস্ট কমাতে হবে। তাহলে একটা জিনিসের প্রোডাক্টিভিটি তৈরি হয়। TVC, টাইম ভিজিট কস্ট। আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি যেহেতু এটা ক্লাউড বেস সার্ভিস গ্রহণ করছেন, কালকে যদি জিমেল তার সার্ভিস বন্ধ করে দেয়, আপনার কিছু করার নেই। অথচ দেখেন আপনার লাখ লাখ ইমেল বা ইনফরমেশন আপনার জিমেলের মধ্যে রক্ষিত আছে। এটা, কারণ এটি আপনার হাতে নেই। ঠিক আছে। কিছুদিন আগে কোন যেন একটা LLM কোম্পানি MT5 না কি যেন 18,000 কোটি টাকা নিয়ে চলে গেল। আমি কিছু করতে পেরেছি? কিছু করতে পারিনি। তো এই জিনিসগুলো আমাদের একটু জেনে শুনে কাজ করতে হবে। মোটামুটি ভবিষ্যৎ যদি বলি, তো আমি পার্সোনালি AI নিয়ে কাজ করি। ঠিক আছে। AI এর সাথে এটা খুব ভালো ইন্টিগ্রেশন হয়ে গেছে, এবং ক্লাউড কম্পিউটিং AI একটা ভালো প্ল্যাটফর্ম ডেভেলপ করে গেছে। তবে দিন যত বাড়বে, ক্লাউড সার্ভিস তত বাড়বে। আমি আবার বলছি, দিন যত যাবে ক্লাউড সার্ভিস তত বাড়বে। আপনার নিজস্ব কোনো কিছু আপনি ক্যারি করবেন না, সব রিমোট সার্ভিসের মাধ্যমে চাইবেন। তার মানে আমি চাচ্ছি সবকিছু আমার রিমোট সার্ভিস হোক। তার মানে রিমোট সার্ভিস হতে গেলে আমার ক্লাউড বেসড সলিউশনে যেতে হবে। তার মানে এ ধরনের ক্যারিয়ার আরো বেশি সাস্টেইন করবে। শুধু আপনি এই ক্যারিয়ারটার উপর কিভাবে তৈরি হবে, এটা আপনার নিজস্ব চিন্তাধারার উপর কাজ করবে। আমি যদি এই ক্যারিয়ার থেকে একটু বলি, ক্লাউড ডেভেলপার, ক্লাউড আর্কিটেকচার, ক্লাউড সিকিউরিটি স্পেশালিস্ট, এটা এখন টপ ডিমান্ডে আছে। ওকে। সো এই ছিল আজকের ক্লাস। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি হয়তো নিতে পারি, সেটা বেটার হবে। কাইন্ডলি আপনাদের যদি ক্লাউড কম্পিউটিং নিয়ে কোনো কনফিউশন বা আজকে ভাইয়া যা যা পড়িয়েছেন সেটা নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কনফিউশন থাকে, ভাইয়াকে জিজ্ঞেস করতে পারেন। একটু সাউন্ড জি জি, প্রবলেম আমার হচ্ছে। কিছু জানা আছে। হ্যাঁ, হ্যাঁ, বললেন যে হচ্ছে ইন্টারনেট এর মাঝে মধ্যে সমস্যা দেয়, তো এক্ষেত্রে আমরা লোকাল আইএসপি থেকে না নিয়ে আমরা যদি গেটওয়ে অপারেটর থেকে ইন্টারনেট ব্যবহার করি, এক্ষেত্রে আমাদের কাজের গতির উপর কেমন প্রভাব পড়বে? কাজের গতি ভালো হবে। দেখেন, আপনি যেমন আমার এখানে সাউন্ডটা একটু মাঝে মাঝে প্রবলেম করছে, কারণ আমার কানেকশন হচ্ছে লোকাল সার্ভিস প্রোভাইডার। কিন্তু যখন আপনি একটা আইএসি থেকে ডিরেক্ট কানেক্ট নেবেন, তখন কি হবে? আপনার ডিরেক্ট ব্যান্ডউইথ গুলো এতগুলো রাস্তা ঘুরে না এসে, মূলত যারা বাংলাদেশকে ব্যান্ডউইথ সার্ভিস করে তাদের কাছ থেকে যখন নিলেন, তখন অবভিয়াসলি আপনার এটা কানেক্টিভিটি ইস্যু নিয়ে তেমন কোনো প্রবলেমই থাকবে না, যদিও তবে কস্টলি তবে হবে। স্যার, আমার কি মনে হয় যে বাংলাদেশটা এখন বেশ অগ্রগতির দিকে আগায় আছে। তো ডেফিনেটলি। আমরা যারা এই কাজগুলোতে করতে চাই, আমরা তো সবসময় চাইবো যে যাতে একটা ভালো কানেক্টিভিটি হয়, বা ভালোভাবে যাতে আমরা ক্লায়েন্ট গুলো হ্যান্ডেল করতে পারি, বা আমাদের যে প্রসিডিউর গুলো থাকে সেভাবে যাতে আমি ভালোভাবে টেক ওভার করতে পারি। তো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে লোকাল আইএসপির উপর ওর একটু ভরসা না করে আমাদের হয়তো একটু কস্টলি হলেও এই যে গেটওয়ে থেকে ডাটা ব্যবহার করা উচিত। তো এক্ষেত্রে আপনার কি মতামত? এটা খুবই ভালো একটা প্রস্তাব, বাট আপনাকে এটা চিন্তা করতে হবে, TVC, কস্ট কিন্তু এখানে একটা ফ্যাক্টর। আপনি এখন দেখা যাচ্ছে যে আপনি যে সার্ভিসটা নিচ্ছেন বা যে সার্ভিসটা দিচ্ছেন, এটা করতে গিয়ে 100 টাকা, কিন্তু তার এগেনস্টে আপনার ব্যান্ডউইথ খরচ হচ্ছে 90 টাকা। তাহলে যে 10 টাকা মাত্র আসতেছে, তখন মডেলটা সাস্টেইন করবে কিনা, বিজনেসটা এফেক্টিভ হবে না, এটাও চিন্তা করতে হবে আর কি। জি এটা জি চিন্তা করেই করবেন। জি জি জি। তো আমার মনে হয় যে লোকাল আইএসপির সাথে কথা বলে আমরা যদি ওনাকে যদি বোঝায় বলতে পারি যে আমরা তো এই কাজের জন্য ডাটা নিব, হয়তো বা তারা সর্বোচ্চ চেষ্টা করবে যে আমাদের যাতে এক্স্যাক্টলি, যতটা ভালো এক্স্যাক্টলি। সার্ভিস প্রোভাইড করা যায়। কারণ একদম, এখন কারণ এখন হয়তো সবাই বা তো আমি হয়তোবা এখন রুরাল এরিয়ায় বাস করি, দেখা যাচ্ছে যে যারা গ্রামীণ অঞ্চলে আছে তাদের ক্ষেত্রেও হয়তো বা আমাদের তো এই বিষয়গুলো তো মাথায় রাখতে হবে। ডেফিনেটলি আমি বারবার করে বলছি, কস্ট একটা বড় ফ্যাক্টর। ঠিক আছে, এখনো বাংলাদেশের ইন্টারনেটের দাম অনেক বেশি।
এখনো অনেক বেশি। আর স্পিড ইস্যু এখনো বাংলাদেশে আছে, যদিও কাজের ভলিউমটা একটু কম। তারপরে এটি সামনে আরো বাড়বে। যত দিন যাবে ইন্টারনেটের ডেটার ইউজেস তত বাড়বে। এখন সবকিছুতে ডেটা, তো ডেটা ব্যবহার বাড়ছে এবং এটি আরো বাড়বে। জি 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 স্যার, আর কেউ এইটুকুই কোনো আমার প্রশ্ন? কথা ছিল। জি স্যার, না স্যার আমার আর আপাতত নাই স্যার। জি, এবার অন্যদের মতামত নিই। স্যার এই ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? আহ, এটা ডিএল ভাই মনে আছে তো? জি জি ভাই, আমি বলছি। আমি আপনাদেরকে অলরেডি ক্লাসের প্রথমেও বলেছি এবং বলেছি যে ক্লাসের শেষে আমরা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, এন্ড অলরেডি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু সবকিছু বলে দিয়েছি। সো প্রবলেম নেই, আপনার ড্যাশবোর্ডে ক্লাসটা পেয়ে যাবেন। ভাইয়া আমাদের সাথে আর কিছুক্ষণ আছে, কাইন্ডলি ক্লাউড কম্পিউটিং নিয়ে যদি কনফিউশন বা কোনো জানার থাকে ভাইয়াকে জিজ্ঞেস করুন। আমরা সাবজেক্ট রিলেটেড বা হচ্ছে ড্যাশবোর্ড রিলেটেড কোয়েরিগুলো ভাইয়া চলে যাওয়ার পর আমরা নিব সবগুলো। ঠিক আছে ভাই। মারুফ ইসলাম, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে যেমন ধরেন একটা ধরি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কেউ ব্যাক এন্ডে, কেউ ফ্রন্ট এন্ডে, হুম কেউ দেখা গেছে ডাটাবেজে কাজ করে, এসকিউএল নিয়ে আরো অনেক জিনিস টেক স্ট্যাক আছে। হুম হুম। কিন্তু ক্লাউড কম্পিউটিং এ যদি আমি ক্যারিয়ার করতে চাই, আসলে আমার কাজটা কি হবে এটাই বুঝতে পারতেছি না এখন ভাই। ডিপেন্ড করছে যে আপনি ক্লাউড কম্পিউটিং এর কোন যাবেন। আপনি কি সার্ভিস মডেল তৈরি করার দিক থেকে যাবেন, নাকি আপনি এটা প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের দিকে যাবেন, নাকি আপনি ক্লাউডের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের দিকে যাবেন? সেটা ডিপেন্ড করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? আর যেমন খুব বেশি ডিমান্ড হচ্ছে ক্লাউড আর্কিটেক্ট, মানে যারা ওই সিস্টেমটা বুঝবে, তার ইস এন্ড এভরিথিং গঠনটা ক্লিয়ার হবে। আর একটা বড় পার্ট হচ্ছে ক্লাউড কম্পিউটিং সিকিউরিটি, ঠিক আছে? যে ডেটাকে প্রোটেক্ট করা, ডেটাকে ভালনারেবল হাত থেকে রক্ষা করা, ঠিক আছে, হ্যাকিং এর হাত থেকে রক্ষা করা, এটাও টপ ডিমান্ডের মধ্যে চলতেছে এখন। আমরা আসলে কোন ধরনের জায়গাটাতে সুইচ করব সেটা ডিপেন্ড করবে আমি কোন ধরনের কাজে অভ্যস্ত বেশি, বা আমার সফট কর্নার কোনগুলো। যদি হয়ে যায় যে আমি কোডিং এ খুব ভালো, আমার কাছে মনে হবে তাদের ডেভেলপার পয়েন্টে যাওয়া উচিত। আমার কাছে যদি মনে হয় আমি সিকিউরিটি পারপাসটা বেশ ভালো বুঝি, ঠিক আছে, তাহলে ক্লাউড কম্পিউটিং যে নেটওয়ার্ক আছে, ক্লাউড কম্পিউটিং যে নেটওয়ার্ক সিকিউরিটি পার্টটা আছে, সেদিকে যেতে পারে। ইভেন যারা আর্কিটেকচার বলে যে না, এটা এইভাবে হওয়া দরকার, যেটা হতে এইভাবে হলে ভালো থাকবে, ওভাবে হলে ভালো থাকবে। এই যেমন বাড়ির গঠনটা হয়, আমরা আর্কিটেকচার দিয়ে বাড়ি তৈরি করে ফেলি, ঠিক আছে, মডেলিংটা করি, সেরকম। তো আপনার যে জায়গায় সফট স্কিলটা থাকবে, আমার অনুরোধ থাকবে আপনাদের সেই জায়গাটাকে ফোকাস করা উচিত, হুট করে সুইচ করা উচিত না। ওকে, যে আপনি যদি ক্লাউড কম্পিউটিং এর দিকে যান, তাহলে এখানে কি কি জব আছে? এখানে ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারবেন, ক্লাউড ইঞ্জিনিয়ার লেভেল 3-তে যেতে পারবেন, লিড ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারবেন, ক্লাউড আর্কিটেক্ট হতে পারবেন। টপ ডিমান্ড হচ্ছে ক্লাউড আর্কিটেক্ট, কিন্তু আপনি যে একেবারে টপ ডিমান্ডে যাবেন তা না, আপনি ক্লাউড ইঞ্জিনিয়ার থেকে শুরু করেন। এটা অলমোস্ট পার ইয়ার স্যালারি এখন $90,000 পার ইয়ার। ক্যান ইউ ইমাজিন যে একটা প্রফেশনাল ক্লাউড ইঞ্জিনিয়ারের বেতন হচ্ছে না? তো আমরা সবাই বেতনকে ফোকাস করতে গিয়ে আসলে আমার সফট জিনিসটা হারিয়ে ফেলি। তো আপনি যেটাতে সফট, যেটাতে আপনার কমফোর্ট জোন হয়, সেটাতে যেতে পারেন। আপনি ক্লাউড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন, আপনি ক্লাউড ডেটা ম্যানেজার হতে পারেন, আপনি ক্লাউড প্রিন্সিপাল ম্যানেজার হতে পারেন। ওকে, আপনি যদি সিকিউরিটি দিতে যান, আপনি ক্লাউড সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারেন, আপনি প্রিন্সিপাল সিকিউরিটি ক্লাউড অ্যানালিস্ট হতে পারেন, টায়ার 4 ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট হতে পারেন। সেগুলো লটস অফ ফিচার আছে। তো আপনার সফট কর্নার আপনি যেটা মনে করবেন সেটাতে লেগে থাকবেন। এবং আমি এটা ট্রাস্ট করি, আমি প্রায় আজকে অনেক বছর ধরে, আমার ক্যারিয়ারে 24 বছর হয়ে গেল আমার। আর যদি আমি বলি যে আমার এক্সপিরিয়েন্স থেকে, আপনি যেটা ভালো জানেন সেটা নিয়েই থাকবেন এবং সেটাতেই আপনি সফলকাম হবেন। মার্কেট হয়তো সুইচ করছে, কিন্তু ওই সুইচিং করার সাথে আপনার ক্যারিয়ারটা কিভাবে কানেক্টেড, হুট করে স্যার একটা আমার জায়গা কিছু থেকে সুইচ করে। প্রশ্ন ছিল স্যার। হুম। স্যার, আমরা এই যে হাতে কলমে শেখার কোনো আমাদের কি একটু উপায় আছে বা বলতে পারবেন, যেটা আমরা হয়তো বা একটু আহ হাতে কলমে শিখতে পারবো? যে দেখা গেল যে হয়তো বা আপনার গাইডলাইন আমরা একটু ফলো করলাম, ফলো করার পর হয়তো বা আমরা ডেমো হিসাবে বা ট্রায়াল হিসাবে কোথাও একটু হাতে কলমে প্র্যাকটিস নিতে পারলাম। বাংলাদেশে কি এমন কোনো প্রতিষ্ঠান আছে যারা এরকম হাতে কলমে প্রশিক্ষণ দিবে, বা যেটা থেকে আমরা ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে শিখতে পারবো?
ওকে ফাইন, খুবই চমৎকার একটা প্রশ্ন। এতে লটস অফ অপরচুনিটি আছে। তারপরে আপনারা যেহেতু আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মাধ্যমে জয়েন করেছেন, আমি আশা করি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এই সিজনেই আপনাদেরকে সেই ধরনের একটা গাইডলাইন প্রস্তাবনা পিডিএফ আকারে হোক, ডকুমেন্ট আকারে হোক দিয়ে দিবে। কারণ আপনারা যা যা প্রশ্ন করেন এগুলো সবকিছু রেকর্ডেড হয় এবং আপনার পার্টিসিপেন্টের ডিমান্ড অনুসারে সেই ধরনের সার্ভিস গুলো নিয়ে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ